সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রা আজ রাজধানী তেহরানে শুরু হয়েছে। জাতীয় পতাকায় মোড়ানো তার মরদেহ এবং গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তায় পরিচালিত বিমান হামলায় নিহত পরিবারের সদস্যদের মরদেহ ট্রাকে করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে নেওয়া হচ্ছে। ইরানি কর্তৃপক্ষের আশায় শোকযাত্রায় বিপুল জনসমাগমের মাধ্যমে সরকারের প্রতি জনসমর্থনের বার্তা বিশ্ববাসীর সামনে তুলে ধরা যাবে। রোববার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় হাজারো মানুষ খামেনিকে শেষ শ্রদ্ধা জানান। অতীতে ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায় পদদলিত হয়ে বহু মানুষ নিহত ও আহত হওয়ার ঘটনা বিবেচনায় এবার কফিনের চারপাশে কংক্রিটের নিরাপত্তা দেয়াল স্থাপন করা হয়েছে। আজ শোকযাত্রার পর মঙ্গলবার বুধবার ইরাকের পবিত্র নগরী নাজাফ এবং কারবালায় অনুষ্ঠান হবে। এরপর বৃহস্পতিবার উত্তর পূর্বাঞ্চলের মাশহাদে নিজ জন্মভূমিতে খামেনিকে দাফন করা হবে। রোববারের অনুষ্ঠানে খামেনির ৩ ছেলে উপস্থিত থাকলেও নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষিত মোস্তফা খামেনি অনুপস্থিত ছিলেন। কর্মকর্তাদের দাবি হামলায় তিনি আহত হয়েছেন, তবে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানানো হয়নি। এদিকে নতুন বিপ্লবী গার্ডস প্রধান আহমদ ভাহিদি এবং কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন, তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের জীবিত সাবেক পূর্বসূরিদের কাউকেই অনুষ্ঠানে দেখা যায়নি। শোকানুষ্ঠানে প্রতিশোধের দাবিও জোরালোভাবে উঠে এসেছে। অংশগ্রহণকারীরা খামেনির হত্যার জন্য দায়ীদের শাস্তি দাবি করেন এবং প্রতিশোধ নেওয়ার আহ্বান জানান। ইরান সরকারও এই বিপুল জনসমাগমকে সাম্প্রতিক যুদ্ধ ও অভ্যন্তরীণ অস্থিরতার পর নিজেদের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনসমর্থনের প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। একই সঙ্গে হামাস ও হিজবুল্লাহর প্রতিনিধি দলের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে পশ্চিমা দেশ ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের দীর্ঘদিনের আঞ্চলিক অবস্থান এখনও অপরিবর্তিত রয়েছে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, দেশটি বসতি স্থাপনে এক নতুন বিপ্লব শুরু করেছে এবং এই উদ্যোগ কেবল অধিকৃত পশ্চিম তীরেই সীমাবদ্ধ থাকবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, আপনাদের জন্য আমার খবর হলো আমরা বসতি স্থাপনের বিপ্লব মাত্র শুরু করেছি। আমরা নেগেভ ও গ্যালিলিওতে পৌঁছাব। ডানপন্থী ও কট্টর জাতীয়তাবাদী নেতা হিসেবে পরিচিত স্মোট্রিচের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইসরায়েলের মন্ত্রিসভা গত বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের মধ্যাঞ্চলে ১৩টি নতুন বসতি স্থাপনের একটি পরিকল্পনা অনুমোদন করেছে। এই সিদ্ধান্তকে ইসরায়েলের বসতি সম্প্রসারণ নীতির আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কের বিষয়। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশ এসব বসতিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মনে করে। তবে ইসরায়েল এই অবস্থান প্রত্যাখ্যান করে এবং বিভিন্ন সময়ে বসতি নির্মাণ ও সম্প্রসারণ অব্যাহত রেখেছে। স্মোট্রিচের বক্তব্যে নেগেভ ও গ্যালিলির উল্লেখও তাৎপর্যপূর্ণ। এই দুটি অঞ্চল ইসরায়েলের অভ্যন্তরে অবস্থিত এবং সেখানে ইহুদি বসতি ও অবকাঠামো উন্নয়নকে দীর্ঘদিন ধরে সরকার কৌশলগত গুরুত্ব দিয়ে আসছে। তার বক্তব্য থেকে বোঝা যায়, সরকার শুধু অধিকৃত অঞ্চলে নয়, দেশের অন্যান্য এলাকাতেও নতুন বসতি ও জনবসতি সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে নিতে চায়। এদিকে অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের সিদ্ধান্ত এবং স্মোট্রিচের মন্তব্যের পর ফিলিস্তিনি নেতৃত্ব ও আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সমালোচকদের মতে এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে আরও জটিল করে তুলতে পারে এবং অঞ্চলে চলমান উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে ইসরায়েলের ডানপন্থী রাজনৈতিক শিবির এই উদ্যোগকে দেশের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষার অংশ হিসেবে উপস্থাপন করছে। ইসরায়েলের থিঙ্ক ট্যাঙ্ক জুইশ পিপল পলিসি ইনস্টিটিউটের প্রকাশিত এক নতুন জনমত জরিপে দেখা গেছে, দেশটির ৭% নাগরিক মনে করেন ইসরায়েলের গৃহযুদ্ধ শুরু হওয়ার বাস্তব ও সুনির্দিষ্ট ঝুঁকি রয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের বড় একটি অংশ দেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এতে দেখা যায় ৭৯% ইসরায়েলি গত এক বছরের সামাজিক পরিস্থিতিকে খারাপ হিসেবে মূল্যায়ন করেছেন। একই সঙ্গে ৪৯% উত্তরদাতা দেশের ভবিষ্যৎ নিয়ে নিজেদের নৈরাশ্যবাদী বলে জানিয়েছেন। এছাড়া জরিপে আরও উঠে এসেছে
52% ইসরায়েলের ধারণা দেশটির প্রধানমন্ত্রী বা অন্য কোনো জ্যেষ্ঠ রাজনৈতিক নেতাকে লক্ষ্য করে রাজনৈতিক হত্যাকাণ্ডের উচ্চ সম্ভাবনা রয়েছে। এই ফলাফল ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা ও সামাজিক বিভাজন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। জেপিপিআই এর সভাপতি ইয়াদিদিয়া স্টের্ন জরিপের ফলাফল সম্পর্কে বলেন, ইসরায়েলি সমাজে স্থিতিস্থাপকতা ও আশাবাদের কিছু দিক থাকলেও সমাজটি এখন গভীরভাবে বিভক্ত ও মেরুকৃত। তার ভাষায়, জনগণ দেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে অভ্যন্তরীণ বিভাজনকেই দেখছে। তিনি আরও বলেন, সামাজিক সংহতি ও পারস্পরিক আস্থা পুনর্গঠনের জন্য দীর্ঘমেয়াদী ও কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা জরুরি। অন্যথায় রাজনৈতিক মেরুকরণ ও সামাজিক বিভক্তি আরও তীব্র হতে পারে। জরিপের ফলাফল এমন এক সময়ে প্রকাশিত হয়েছে যখন ইসরায়েলের রাজনৈতিক মতপার্থক্য, বিচার ব্যবস্থা সংস্কার নিয়ে বিতর্ক, নিরাপত্তা পরিস্থিতি এবং সরকার বিরোধী আন্দোলন দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। বিশ্লেষকদের মতে এই জনমত জরিপ ইসরায়েলি সমাজে বিদ্যমান গভীর রাজনৈতিক ও সামাজিক সংকটের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। সৌদি আরব ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা, আঞ্চলিক নিরাপত্তা এবং উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এই বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়নে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা করেন। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা প্রক্রিয়া এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয় দেশের সমন্বিত প্রচেষ্টার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো এবং কূটনৈতিক উদ্যোগকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলোর ভূমিকা নিয়েও মতবিনিময় করেন দুই মন্ত্রী। বৈঠকে আরব উপসাগরে সামুদ্রিক নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় জলপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি পরিবহনের স্বার্থে অবাধ নৌ চলাচল বজায় রাখার প্রয়োজনীয়তার উপর তারা জোর দেন। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা ও শোকানুষ্ঠান শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে। জানাজার কর্মসূচি 9 জুলাই পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। এরপরই নতুন বৈঠকের সম্ভাব্য সময় নির্ধারণ করা হবে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইরান আলোচনার অগ্রগতি মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তাই সৌদি আরব ও বাহরাইন কূটনৈতিক উদ্যোগকে সমর্থন জানিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং সমুদ্রপথে অবাধ চলাচল নিশ্চিত করার উপর জোর দিচ্ছে। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট আরও কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় মতবিনিময় হয়েছে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরকালে বুধবার ভ্লাদিমির জেলেনস্কি এবং আহমদ আল শারার সঙ্গে পৃথক বৈঠক করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে মঙ্গলবার তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানান, সম্মেলন শেষে বুধবার যুক্তরাষ্ট্রে ফেরার আগে ট্রাম্প একটি সংবাদ সম্মেলনও করবেন। ইউক্রেনের সঙ্গে বৈঠকটি এমন সময় হচ্ছে যখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ 5ম বছরে প্রবেশ করেছে এবং কিয়েভ আবারও ট্রাম্পের দৃষ্টি যুদ্ধের দিকে ফেরানোর চেষ্টা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে ট্রাম্পের সঙ্গে পৃথক টেলিফোনে কথা বলেন জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জেলেনস্কি জানান, তাদের আলোচনায় যুদ্ধক্ষেত্রের সর্বশেষ পরিস্থিতি এবং যুদ্ধের অবসানের সম্ভাবনা নিয়ে কথা হয়েছে। তিনি বলেন, যুদ্ধ শেষ করার একটি বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে এবং আঙ্কারায় ন্যাটো সম্মেলনে এ বিষয়ে আরও আলোচনা হবে। অন্যদিকে ক্রেমলিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, পুতিনের সঙ্গে আলাপে ট্রাম্প দ্রুত যুদ্ধবিরতি ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর পুতিনের সঙ্গে আবার যোগাযোগ করতে পারেন। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল শারার সঙ্গে বৈঠকের লক্ষ্য সম্পর্কে ওয়াশিংটন বিস্তারিত জানায়নি। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়া ভূমিকা রাখতে পারে। যদিও আল শারা জানিয়েছেন, তার সরকার এ ধরনের সংঘাতে জড়ানোর কোনো আগ্রহ রাখে না এবং ট্রাম্পের মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।
এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার।